আজ আমরা আলোচনা করব প্রবাসী আয় ও দক্ষ জনশক্তি রপ্তানির বিভিন্ন দিক নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের নূর ট্যাক্স ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী ইকবাল ফেরদৌস যাচ্ছি তার কাছে। ইকবাল ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আমাদের প্রতিবেদনে দেখছিলাম যে আমাদের দক্ষ জনশক্তির যে বিষয়টি, বিশেষ করে যদি নার্সিং পেশার কথা বলি, নার্সিং পেশায় আগ্রহ আছে, চাহিদা আছে, কিন্তু আমরা আমাদের সেরকম পরিবেশ বা তাদের সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারছি না। তাদেরকে কর্মক্ষম করার পর তাদেরকে জায়গা দেওয়া, সেটা আমরা পারছি না। এক্ষেত্রে নার্সিং পেশা দিয়ে যদি আমি শুরু করি, বাংলাদেশে আসলে জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশের অবস্থানটা এখন পর্যন্ত আসলে কি? অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে। কেন, আমাদের যদি আমি লাস্ট ডাটা দেখি, আমাদের যে টোটাল জনসংখ্যার প্রায় 50 থেকে 60% হচ্ছে কর্মক্ষম মানুষ। তার মানে হচ্ছে তারা ইয়াং, মোটামুটি 15 থেকে প্রায় 60 বছরের মধ্যে। তার মানে হচ্ছে আমরা অনেক এত বড় ম্যান পাওয়ারের একটা দেশ, সেই দেশের সম্ভাবনা তো শেষ নাই। আমাদের লাস্ট টোটাল জিডিপির কিন্তু 6% এই ফরেন যে রেমিটেন্স সেটার উপর নির্ভর করে। এখনকার যে বিশ্ববাজারে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু খুব একটা দক্ষ না, সেমি দক্ষ বা অদক্ষ জনশক্তি আমরা রপ্তানি করি। তার মধ্যে যদি টোটাল জিডিপির 6% যদি আমাদের রেমিটেন্স আসে, তাহলে যদি আমরা দক্ষ জনশক্তি রপ্তানি করি, তাহলে সেটার কিন্তু পরিমাণ অনেক বেশি হবে। আমাদের যে এখন যেটা পারসেপশনটা চেঞ্জ, গ্লোবালাইজেশনের এই যুগে, এই যে কম্পিটিশনের যুগে, আমি মনে করি আমাদের পারসেপশনটা একটু চেঞ্জ করতে হবে। আমরা মনে করি জনশক্তি রপ্তানি করি, আমাদেরকে প্রয়োজন হচ্ছে দক্ষতা রপ্তানি করা। আমাদের এই যে জনশক্তি যেটা আছে সেটাকে স্কিল করা। আপনি যেটি বলছিলেন যে নার্সিং পেশার সম্ভাবনা, নার্সিং যেহেতু একটা গ্লোবাল, সব জায়গায় মোটামুটি অ্যাকসেপ্টেড, হেলথ কেয়ার সেক্টরে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ পুরো ইউরোপে কিন্তু প্রত্যেকটা হসপিটালে নার্স, কেয়ার গিভার এবং বিভিন্ন হেলথ কেয়ার সেক্টরে অনেক সম্ভাবনা রয়েছে। এই যে আমাদের দেশের যদি নার্স বা বিশেষ করে এখন কিন্তু কেয়ার গিভার আরেকটা বড় সেক্টর। নার্স হওয়ার জন্য আমি আমেরিকার কথা যদি বলি, তাহলে কিন্তু সেখানে অনেক সার্টিফিকেশনের প্রয়োজন হয়। এখান থেকে কেউ ডাইরেক্ট গিয়ে নার্স হতে পারবে না, সেটাকে RN বলে, রেজিস্টার্ড নার্স। প্রায় ডক্টরের পর্যায়ে প্রায় 4 থেকে 5 বছর পড়াশোনা করতে হয় এবং আমেরিকা থেকে সে সার্টিফিকেট নিতে হয়। সো বাংলাদেশ থেকে ডাইরেক্ট নার্স রপ্তানি করাটা সম্ভব না, সেখানে একটা আপনার আলাদা সার্টিফিকেশন নিতে হবে। কিন্তু এক্ষেত্রে সরকারের কি কিছু করার আছে? ধরেন, যেহেতু ডিরেক্টলি পারবে না, সেক্ষেত্রে সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশ যদি তাদেরকে স্কিল্ড করে সেই সার্টিফিকেটের বিষয়টা যদি বাংলাদেশ যদি দায়িত্ব নিতে পারে, সেই ক্ষেত্রে কি সম্ভব? তবে যেমন এখন কিন্তু অনেকগুলা বডি আছে, যেমন আমি যদি অ্যাওয়ার্ডিং বডির কথা বলি, আমেরিকার অনেকগুলা ইউনিভার্সিটি এবং সরকার যদি ওই ইউনিভার্সিটিগুলোর সাথে বা এখানকার যারা ইউনিভার্সিটি আছে, তারা আমেরিকার যে সকল নার্সিং স্কুল আছে, নার্সিং ইউনিভার্সিটি আছে, সেগুলোর সাথে যদি কোলাবোরেট করে সার্টিফিকেশন আদান প্রদান, ধরেন আপনি এই বছর বাংলাদেশে 3 বছর পড়বে, 4 বছর পড়বে, পরীক্ষাটা শুধু সেখানে দেবে, এরকম সুবিধা আছে। কিন্তু এটাকে আরও বড় পরিসরে করা প্রয়োজন সরকারের এবং বেসরকারিভাবে। তাহলে কিন্তু এইখান থেকে বাংলাদেশে বসে সে তার এডুকেশনটা কমপ্লিট করতে পারলো এবং প্রিপারেশন নিয়ে। দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে বিশেষ করে নার্সিং সেক্টরের কথা বলছিলেন যে নার্সিং পেশাটা অবশ্যই দেশব্যাপী চাহিদা আছে, আপনি হেলথ সেক্টরের কথা বলছিলেন। সেই জায়গায় যদি আমি বলি যে বাংলাদেশের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে এগিয়ে আসছে, সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই যে বেসরকারি যে সকল প্রতিষ্ঠান, সেগুলোকে আরও মোর পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তাদের যে সকল সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে সমাধান করা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া, যে তাদেরকে ইন্সপায়ার যদি করা হয় যে তোমরা কারণ সরকারিভাবে অনেকগুলো ম্যানেজমেন্টের প্রবলেম হয়, যেমন ব্যুরোক্রেটিক প্রবলেম থাকে, সেটাকে যদি আপনার বেসরকারি যে সকল প্রতিষ্ঠান আছে তাদেরকে মোর ইন্সপায়ার করা হয়, তাদেরকে যদি যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যাগুলোকে সমাধান করে মূলত তাদেরকে অনুপ্রাণিত করা, তাহলে তারা যখন দেখবে যে এইখান থেকে আমাদের বিজনেস বাড়ছে, যখন যে বিজনেস গ্রো হয়, তখন তো ডেফিনেটলি তারা আরও মোর উৎসাহিত হবে এবং আরও ভালোভাবে চেষ্টা করবে যাতে এই যে সার্ভিস যেগুলো আছে শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোলাবোরেশন করে কাজ করতে হবে। কারেক্ট। আরেকটি বিষয় যে আমরা তো নার্সিং পেশার কথা বলছিলাম, এছাড়া নার্সিং পেশার বাইরে আর কোন কোন সেক্টরে বিশেষ করে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় আপনি পেশাগুলো দেখছেন?
প্রচুর। আমি বলবো যে এখন নার্সিংয়ের থেকেও আরও মোর যে সকল ইজি ওয়ে টু এন্টার কেয়ার গিভার রয়েছে, তারপরে আপনার এখন ফ্রিল্যান্সিং বড় একটা মানে পুরো বিশ্বব্যাপী একটা বড় মার্কেট, কিন্তু গিগ ওয়ার্কার এবং রিমোট জব এবং গিগ ওয়ার্কার খুবই ইজি টু এন্টার। আমাদের দেশের যে সকল তরুণ আছেন তারা এই দেশে বসে কিন্তু সামান্য একটু নিজের স্কিল ডেভেলপমেন্ট করে সে বাংলাদেশে বসে আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারে গিগ ওয়ার্কার হিসেবে। আবার সে যদি চায় যে রিমোটলি ডাইরেক্ট একটা জব করবে এই দেশে বসে, সে কিন্তু রিমোটলি বাংলাদেশে বসে $1,000 থেকে শুরু করে $5,000 পর্যন্ত ইনকাম করা সম্ভব। বিভিন্ন সেক্টর রয়েছে, আপনি ডিজিটাল সার্ভিসের অনেকগুলো সার্ভিস আছে, এসইও থেকে শুরু করে আপনার গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এই সকল সেক্টরে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সিংয়ে প্রচুর কাজ আছে। কেউ যদি কোনো কিছু নাও জানে, মানে সামান্য ধরেন ডাটা এন্ট্রি করে কিন্তু প্রচুর ইনকাম করা সম্ভব বাংলাদেশে বসে, আমি বলছি। এবং এখান থেকে যদি ধরেন সে প্রপার স্কিলটা ডেভেলপ করে, বিশেষ করে আইটি সেক্টরে কিন্তু হিউজ প্রসপেক্ট আমেরিকাতে। এখান থেকে যদি কেউ ডেটা অ্যানালিস্ট হতে পারে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হতে পারে, তারপরে সফটওয়্যার ডেভেলপার হতে পারে, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারে, এদের কিন্তু, কারণ এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাদেশে এই সকল যে সাবজেক্ট আছে এটার আমেরিকাতে গেলেও যেমন আপনি সেটা ইউরোপেও যায় তেমন। মানে মূল জিনিসটা হচ্ছে তাকে যদি স্কিল হয়, সে বাংলাদেশে বসে, অনেকের যে সমস্যা থাকে বাংলাদেশের বাইরে যাওয়ার, ফ্যামিলির কারণে হতে পারে বা বিভিন্ন কারণে সে বাংলাদেশে। এক্ষেত্রে আসলে আমাদের প্রধান অন্তরায় কি, মানে বাধাটা কোথায় আসলে, তাদেরকে আমরা কেন দক্ষ করতে পারছি না? এটা আমাদের দেশের একটা মাইন্ডসেট, আমি বলবো প্রথম সমস্যা যেটা, যে অনেকে মনে করে যে বিদেশে যাব আমি, আমাদের যেমন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি 10 থেকে 20 লাখ টাকা, 30 লাখ 50 লাখ টাকা সে বিদেশে যাওয়ার পিছনে খরচ করবে, কিন্তু নিজেকে স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু এই 1 লাখ টাকাও খরচ করবে। এটা এই যে মানে একটা লেজিনেস, হ্যাঁ। এবং অনেকটা আছে যে প্রপার গাইডলাইন্স অনেকে জানে না, অনেক তরুণ আছে তারা করতে চায়, তাদের মধ্যে মানে এই যে স্পৃহাটা আছে, কিন্তু তারা জানেন যে কোথায় থেকে শুরু করতে হবে। এই যে গাইডলাইন্সটা, এটা আমার মনে করি আমাদের দেশের সরকারিভাবে এবং বেসরকারিভাবে এটার আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং প্রপার একটা নকশা দিয়ে দেওয়া, একটা ফ্রেমওয়ার্ক তরুণদের সামনে দেওয়া, যে তুমি এই সেক্টর আছে, এই জায়গায় আছে। এখন অনেকের জন্য সবার জন্য সব কিছু না, ধরেন আপনি যেটাতে ভালো আমি সেটাতে ভালো না, তখন আমাদেরকে যদি একটা প্রপার ফ্রেমওয়ার্ক দেওয়া হয় যে এই হচ্ছে অপরচুনিটি, এবং তুমি কোনটাতে ভালো সেটা সেই অনুযায়ী তাহলে আসলে বাছাই করতে পারবে। জনাব ইকবাল ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা করছিলাম নূর ট্যাক্স ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী ইকবাল ফেরদৌসের সঙ্গে।